হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আবার। আমাদের 9টার দিকের যে ক্লাস আমি তোমাদেরকে বলেছিলাম ইন্ডিয়ান পলিটির, সেই ইন্ডিয়ান পলিটির ক্লাস নিয়ে আবার কিন্তু আমি চলে এসেছি। আমাকে দেখতে পারছো না? আচ্ছা ভাই, কোনো ব্যাপার না, আমাকে দেখতে না পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাকে যদি তোমরা দেখতে পারছো না কোনো সমস্যা নেই, বাট ক্লাসটা দেখা যাচ্ছে তো? পিপিটিটা দেখতে পারছো সব ঠিকঠাক? গুড ইভিনিং, গুড ইভিনিং টু এভরিওয়ান। এবং তখন সন্ধ্যেবেলা যেটা ক্লাস হয়েছিল, সত্যি সেই ক্লাসটা একটু টেকনিক্যাল ইস্যুস প্রবলেম ছিল, ঠিক আছে, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা আছে ক্লাসটা শুরু করার আগে আমি বলে নিতে চাই। সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেকজন ফ্যাকাল্টি, যতজন ফ্যাকাল্টি তোমাদেরকে এখানে পড়াচ্ছে যথেষ্ট, ঠিক আছে। আহ, আহ, সবাই আমাকে দেখতে পারবে। এখন যদি দেখতে পারছো না কোনো সমস্যা নেই, ঠিক আছে। ক্লাসের পিপিটিটা ঠিকঠাক দেখতে পারছো এবং যদি শুনতে পারছো ঠিকঠাক আছে, চলো। তো তোমাদেরকে আমি একটা কথা প্রথমে বলবো যে প্রত্যেকজন ফ্যাকাল্টি তোমাদের জন্য যথেষ্ট হার্ডওয়ার্ক করে। তোমাদের জন্য তোমাদেরকে একটা ক্লাস দেওয়ার পেছনে প্রত্যেকজন ফ্যাকাল্টির যথেষ্ট সময় একটা দেওয়া হয়। তো গতিকে প্রত্যেকজন স্টুডেন্টস, তোমরা দোজ হু আর ওয়ান্টস টু বি প্ল্যানিং ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলি করো। এবং আমি তোমাদেরকে কালকে দুটো কথা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে ক্লাস চলাকালীন অযথা কথা ক্লাসের কমেন্ট সেকশনে যেন কেউ না করে। কারণ তোমরা যদি এখানে অযথা প্রশ্ন নিয়ে বেশি আলোচনা করো যে স্যার এটা হচ্ছে না, স্যার সেটা হচ্ছে না, এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, ভাই তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসেস রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন নিয়ে আসবো, যে সময় তোমরা তোমাদের শুধুমাত্র কোয়ারিজ গুলি শুধু তোমাদের সাথে ডিসকাশন করা হবে, ঠিক আছে। তো গতিকে এখন যে ক্লাসগুলি হবে সেই ক্লাসগুলিকে যথেষ্ট মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে। যথেষ্ট মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, কারণ দেখো 400+ স্টুডেন্ট আছে, 400+ স্টুডেন্ট আছে। যদিও বা আজকের ক্লাসটা আমরা কেউই কোনো টপিক ধরে করানোর জন্য অভ্যস্ত নই, বা কোনো টপিক ধরে করাবো বলে আমরা ভাবিও নি, ঠিক আছে। কোনো টপিক ধরে আমরা করাবো বলে আমরা ভাবিও নি। কিন্তু যেহেতু আজকে একটা প্রচুর বড় একটা সমস্যা পশ্চিমবাংলার বুকে, উড়িষ্যার বুকে, এবং আমরা যদি দেখি আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দীঘা, বর্ধমান, কলকাতা, আমাদের এইসব অঞ্চলের স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্টরা এখন পার্টিসিপেট করতে পারছে না ক্লাসে। তো গতিকে এটা সত্যি কথা বলতে যথেষ্ট একটা বড় একটা, আমরা কি বলবো, ডিজাস্টার আমাদের জন্য। তো গতিকে সেই জায়গাটার থেকে লক্ষ্য করে আমরা আজকে কোনো টপিক শুরু করিনি, বাট একটা ক্লাস শুধুমাত্র একটা টপিককে যে আমি পড়িয়ে দিলাম সেটাই যে ক্লাসটা শুরু হয়ে গেল, সেটা কখনোই হতে পারে না। একটা এক্সামের জন্য যখন তুমি প্রিপারেশন করতে যাবে, তার আগে তার কিছু কি থাকে, তার কিছু প্রাইমারি হোমওয়ার্কস বা তার কিছু প্রাইমারি, ভাই আমাকে দেখতে পারবে না কারণ আমি ক্যামেরাটা অফ করে রেখেছি, ঠিক আছে। আমি অফ করে রেখেছি ক্যামেরাটা, তার জন্য হয়তো তোমরা আমাকে দেখতে পারছো না। তো তোমাদেরকে একটা কথা আমি বলবো যে প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র টপিক দিয়ে শুরু করে দিলাম স্যার, সেটাই যে একটা ক্লাস হয়ে গেল তা না ভাই। যখন তুমি সিভিলসের প্রিপারেশন করা শুরু করেছো, সেই সময় প্রিপারেশন করার আগে তোমাকে যথেষ্ট ভালো করে একটা প্রাইমারি হোমওয়ার্ক করতে হবে। প্রাইমারি হোমওয়ার্ক যাকে বলা হয়, প্রাইমারি হোমওয়ার্ক তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। তোমাকে এটা করতে হবে, আদারওয়াইজ তুমি কি হবে দেখো, তুমি হয়তো পড়তে তুমি থাকবে কিন্তু তুমি মাঝে মাঝে গুলিয়ে যাবে। তো তার জন্য আজকের যে ক্লাসটা, অরুণিমা স্টুডেন্ট সবাই বলছে স্যার ক্লাসটা ক্যামেরাটা অন করুন স্যার। ক্যামেরাটা অন করাটাই তো সমস্যা। তা আমি তাও দেখে নিচ্ছি একবার যে অন করা যায় নাকি। আনএবল টু শো ওয়েব ক্যাম, একদম আমার ক্যামেরাতে একটু কিছু প্রবলেম চলছে। তো ক্যামেরাটা অন না হলেও তোমরা ক্লাসটাকে দেখার চেষ্টা করো, ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই এম নট, আই এম জাস্ট ইউর ফ্যাকাল্টি, আই এম জাস্ট ইউর মেন্টর, বাট ইউর ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই না? চলো। তো তার জন্য আমরা আজকে কি নিয়ে এসেছি, স্পেশালি আমি, প্রাইমারি হোমওয়ার্ক। প্রাইমারি হোমওয়ার্ক মানে তোমার হোয়াট ইজ পলিটি, আমরা জানবো পলিটি কি, কনস্টিটিউশন কি, আমরা কেন এটা পড়বো, কি হবে এটা পড়ে, এবং তোমার ডাব্লিউবিসিএস এক্সামে কতটা ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা। শান্তনু মুখার্জি বলছে ইউ আর অলসো ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা তোমাদেরকে আমি আগেই বলে নিতে চাই,
400+ স্টুডেন্টের কমেন্টস পড়া হয়তো কখনো কখনো সম্ভব না হয়ে উঠতে পারে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি আগের ক্লাসে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। সেখানে তোমরা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে মেসেজ করবে, ঠিক আছে, আমাদেরকে পার্সোনালি জানাতে পারো। কিন্তু কিন্তু এইখানে সবার কমেন্টস পড়া সম্ভব নাও হতে পারে, যার জন্য যদি কারো কমেন্টস আমরা না পড়ি, সে বারবার করে কমেন্টসটাকে রিপ্লাই করবে না বা কমেন্টসটাকে বারবার করে পাঠাতে থাকবে না, ঠিক আছে ভাই? এবং কেউ যদি কমেন্টস যদি আমরা না পড়ি, তাহলে তোমরা কিন্তু কখনো খারাপটা পাবে না বা দুঃখ পাবে না যে স্যার আমার কমেন্টস পড়লো না। সবাইকে এখানে দেখে রাখছি আমরা, তোমরা সবাই আমাদের স্টুডেন্ট এবং তোমাদের দায়িত্ব নিয়েছি আমরা। আমরা কি দায়িত্ব নিয়েছি? তোমাদেরকে WBCS 2021 ব্যাচে পাস করানোর। তো ওদিকে সেটা আমাদের দায়িত্ব, ঠিক আছে? স্যার আমার ফোনে চার্জ কম, ফোন সুইচ অফ হয়ে যেতে পারে, বুঝতে পারছি। যদি কারণ ইলেকট্রিসিটি গতকালকে থেকে নেই, সেরকম যদি কোনো সমস্যা আছে, তাহলে আমি বলবো তোমরা ক্লাস না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আজকে এবং আগামীকাল এই দুটো দিন আমরা কি রেখেছি, আমরা ছাড় রেখেছি, যাতে কোনো স্টুডেন্টের কোনো ধরনের সমস্যা না হয়। কারণ প্রকৃতির সাথে কেউ কখনো পেরে উঠতে পারেনি, কিন্তু যেহেতু আমাদের এই ক্লাসটা একটা পুরো শিডিউলের মধ্যে চলে, তো তার জন্য এই শিডিউলটা ফলো করে আমরা ক্লাসটাকে নিয়ে এসেছি পেইড ব্যাচের আজকেও, ঠিক আছে? কেউ যদি অ্যাটেন্ড করতে পারোনি আজকের সেশন, তাতে কোনো কেউ দুঃখ পাবে না, ঠিক আছে? গিয়েছিল, প্লিজ আরেকবার দেবেন। স্যার আমি ভাই আমি নাম্বারটা এখনো দিইনি, নাম্বারটা আমি আপকামিং সময় দিচ্ছি। এটাই ছিল বেসিক তোমাদের সাথে আমার কিছু আলোচনা। আমি একবার দেখে নিব আমাদের সাথে কতজন লাইভে রয়েছে এখন। আমাদের সাথে লাইভে আছে এখন 114 জন। 114 জন আমাদের সাথে এখন লাইভে রয়েছে। সবার কাছে একটা রিকোয়েস্ট, ভাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমরা চাকরি পেলে সব থেকে প্রথম যে খুশি হবেন সেটা হচ্ছে তোমার মা বাবা, এন্ড দেন সমাজে একটা তোমার তুমি প্রতিষ্ঠিত হবে, তাই তো? তো চলো, সবাই চলে এসছে। হাই হ্যালো জয়শ্রী। সন্ধ্যেবেলার ক্লাসটার জন্য, জিওগ্রাফির ক্লাসটার জন্য আমি যথেষ্ট আই এম সরি, ঠিক আছে? কারণ ক্লাসটা তোমাদেরকে ভালো করে আমি করাতে পারিনি, কারণ বিকজ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, এবং তার জন্য আর সবার আমি বুঝতে পারছিলাম না যে কেন কমেন্টস গুলো আমি পড়তে পারছিলাম না সেই সময়। তো গতিকে এখন আমি সব ঠিকঠাক দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। চলো তাহলে আমরা আজকে কি দিয়ে শুরু করব? আমরা আজকে শুরু করব ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তাই না? ইন্ডিয়ান পলিটি যথেষ্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আমাদের WBCS এর জন্য। নিজের সেলফ ডিপেন্ডেন্স তৈরি হবে একদম, ঠিক আছে? একদম। তো ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটির বিষয়ে আমরা দেখে নিব। আমরা দেখব কি কি ইম্পর্টেন্ট সিলেবাস আমাদেরকে এখানে পড়তে হবে, বা আমরা কি কি ইম্পর্টেন্ট সিলেবাসের কোন কোন টপিকগুলি আমরা কভার করব, এবং আমরা দেখব রেফারেন্স বুক কি কি হবে যেটা তোমাদের কাছে থাকা উচিত। এবং আশা করি তোমরা নিশ্চয়ই কালকে তোমাদেরকে আমি যে বলেছিলাম, যে ডিসিশনটা তোমাদেরকে আমি দিয়েছিলাম, যে ইনস্ট্রাকশনটা, যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা কপি হবে, আলাদা আলাদা খাতা হবে, সেটা আশা করি তোমরা সবাই করে নিয়েছো। সবাই করেছো তো? আলাদা আলাদা খাতা, সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ, ঠিক আছে? এবং ক্লাসে কি কি নোটস হবে সেই নোটস গুলিকে তোমরা লিখে নিবে, ঠিক আছে? জনার্দন মাহাতো, আমি সবার কথাই বুঝতে পারছি ভাই, ঠিক আছে? হ্যাঁ, আলাদা আলাদা খাতা করে ফেলেছে সবাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবার যাদের যাদের যেখানে কারেন্ট নেই বা কোনো কারণে ইন্টারনেটের প্রবলেম চলছে, তোমরা যদি আজকের ক্লাসটা অ্যাটেন্ডও না করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আমরা দেখি ইন্ডিয়ান পলিটি ইন্ট্রোডাকশন, ফার্স্টে আমরা দেখব হোয়াট ইজ পলিটি। হোয়াট ইজ পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি বা পলিটিটা কি? দেখো কি বলেছে, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট কল্ড পলিটি। কি বলেছে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, দ্য সিস্টেম অফ আ গভর্নমেন্ট ইজ কল্ড পলিটি। পলিটি মানে কি? একটা সরকার চালানোর জন্য বা একটা দেশ চালানোর জন্য যে কিছু সিস্টেম, তাকে আমরা বলি, গভর্নমেন্টের যে কিছু সিস্টেম, তাকে আমরা বলি পলিটি। পলিটি, ঠিক আছে? কিন্তু এখানে যদি তোমরা বলো তাহলে স্যার কনস্টিটিউশনটা কি? কনস্টিটিউশনটা কি? পলিটি এবং কনস্টিটিউশন কি আলাদা? একদমই আলাদা ভাই। পলিটি মানে হচ্ছে ইট ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, বাট কনস্টিটিউশন মানে কি? ইট ইজ দ্য লস, ইট ইজ দ্য ল। এটা হচ্ছে একটা প্রাইমারি রুলস। যেরকম ধরে নাও, আমরা যখন আমরা বাড়িতে সবার ফ্যামিলি নিয়ে থাকি,
এবার এগুলি টুকবো নাকি স্টাডি ম্যাটেরিয়ালে থাকবে? ভাই এই কিছু কিছু যে অ্যাডিশনাল কথাগুলি আমি যে বলে দিই, সেই কথাগুলি তোমরা খাতাতে টুকে নেবে। ফার্স্ট ক্লাস গৌতম স্যার, সেকেন্ড ক্লাস গৌতম স্যার কি কি বলেছে এক্সট্রা পয়েন্টস, এবং বাকি তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইয়েস, there is a vast difference between polity and constitution. পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে তফাৎ রয়েছে। পলিটি, it is a system of government called polity, but what is constitution? Constitution মানে হচ্ছে এটা একটা প্রাইমারি ফান্ডামেন্টাল রুলস, প্রাইমারি ফান্ডামেন্টাল রুলস। যেরকম আমরা দুর্গাপুজো করার জন্য একটা কমিটি বানালাম, এবার এই যে দুর্গাপুজো করার জন্য যে আমরা কমিটিটা বানিয়েছি, আমাদের কিছু রুলস এবং রেগুলেশনস থাকবে, যে আমাদের দুর্গাপুজোতে এবার 5 লক্ষ টাকার বাজেট থাকবে, আমাদের দুর্গাপুজোতে এবার অমুক জায়গা থেকে মূর্তি আনা হবে, আমাদের দুর্গাপুজোতে এবার এই আইটেমগুলি সবাইকে খাওয়ানো হবে, আমাদের দুর্গাপুজোতে এবার ছেলেদের যদি ডান দিক দিয়ে ঢোকার রাস্তা করা হয়, মেয়েদের সেরকমই বাঁ দিক দিয়ে ঢোকার রাস্তা, প্যান্ডেলে ঢোকার রাস্তা আমরা বানাবো। ঠিক আছে, আমাদের দুর্গাপূজায় এবার সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে, আমাদের দুর্গাপূজায় এবার ফায়ার এক্সিকিউটের ব্যবস্থা থাকবে, আমাদের দুর্গাপূজায় এবার ওয়াচ টাওয়ারের ব্যবস্থা থাকবে। এই যে ধারণা, এই যে রুলস গুলি, এই যে আমরা যে কিছু প্রাইমারি যে নীতি নিয়মগুলি বানাচ্ছি, সেরকমই একটা পুজো চালানোর জন্য এই প্রাইমারি রুলস গুলি ইম্পর্টেন্ট। সেরকমই একটা দেশ চালানোর জন্য, একটা সমাজকে চালানোর জন্য কিছু প্রাইমারি রুলস রেগুলেশনের প্রয়োজন। এবং কনস্টিটিউশন মানে হচ্ছে এই ধরনের কিছু প্রাইমারি রুলস, যে নীতি নিয়মগুলি মেনে কি হয় একটা দেশ চলে। যে দেশটা কি, সেই দেশটা বিশ্বের বিভিন্ন দেশে কনস্টিটিউশন আছে, বাট আমরা কথা বলবো ভারতবর্ষের সংবিধানকে নিয়ে। সংবিধান ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো, একবার থামস আপ পাঠিয়ে দিবে। চলো এবার কি বলছে বন্ধুরা, দেখো এবার যদি আমরা দেখে নিই, তাহলে আমরা কনস্টিটিউশনটা আমরা বুঝলাম, এবং আমরা হোয়াট ইজ পলিটিক্স সেটাও আমরা বুঝলাম। নেক্সট কি বলেছে, ইটস মিডওয়ে বিটুইন দ্য ডেমোক্রেসি এন্ড অলিগ্রেসি। ডেমোক্রেসি যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের জন্য, কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষ চলে রুল অফ ল দিয়ে, রুল অফ ল দিয়ে, কিন্তু ভারতবর্ষ কখনোই চলে না ল অফ রুল দিয়ে, ল অফ রুল দিয়ে। এবার তোমরা ভাবতে পারো যে স্যার হোয়াট ইজ রুল অফ ল এবং হোয়াট ইজ ল অফ রুল। দেখো দের ইজ এ টু ফার্স্ট ডিফারেন্স अगेन। কি কি? রুল অফ ল এটার মানে হচ্ছে যে ভারতবর্ষে আমাদের ডেমোক্রেসি, ডেমোক্রেসি কথার মানেটা কি? ডেমোক্রেসি কথার মানেটা হচ্ছে যে এই দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে, এই দেশের, এই দেশের নাগরিকদের হাতে গণতান্ত্রিক অধিকার রয়েছে। সেই দেশকে চালাবে, আমাদের দেশটা কে চালাবে, কে পরিচালনা করে আগিয়ে নিয়ে যাবে, কার হাতে আমরা দেশের দায়িত্বভার দেব, এই যে মূল ক্ষমতা, এই ক্ষমতাটা হচ্ছে আমাদের হাতে রয়েছে, আমাদের হাতে, তাই না? গণতান্ত্রিক নাগরিকদের হাতে রয়েছে। এই যে গণতান্ত্রিক অধিকারটা, এটাকে আমরা ডেমোক্রেসি বলতে পারি। তো তার জন্য যদি ল অফ রুল হতো, তাহলে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিজেপির আছে, কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট কংগ্রেসের হবে, পরশুদিন সেন্ট্রাল গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের হবে, তারপরের দিন সেন্ট্রাল গভর্নমেন্ট সিপিআইএম এর হবে। তাহলে তো যদি আমরা দেখি প্রত্যেকবার যারা যারা সরকার বানিয়ে নিয়ে আসছে, একদম যারা যারা সরকার বানিয়ে নিয়ে আসছে, এ বলছে যে না এ বি সি ডি কাজ করা হবে, এ বলছে যে না ই এফ জি কাজ করবে, এ বলছে যে এইচ আই জে কাজ করবে, এ বলছে যে না এল এম জি কাজ করবে। ঠিক আছে, তো সবার তো ভাই, ঠিক আছে, একদম সবার কি হবে, সবার ডিসিশন আলাদা আলাদা হবে। তাহলে এই যে সরকার এবং ডিসিশন, এটার মধ্যে যে পিছতে থাকবে তারা কে? তারা হবে জনগণ। তারা কে হবে? তারা হবে জনগণ। তো গতিকে ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে ভাই আলটিমেটলি at the end of the 5 years the people of this country are everything। কারণ আমরা চলি রুল অফ ল দিয়ে। তা আমাদের সংবিধান, আমাদের সংবিধানটা কি? এই হচ্ছে ল, মানে সংবিধানে কিছু ধারা, কিছু আইনকে লিখে দেওয়া হয়েছে। সরকার এবিসিডি জারি থাকুক না কেন, কিন্তু তোমরা যেই সরকার নিয়ে আসো না কেন, তোমাকে ফলো করতে হবে এই বইটাই, যে বইটাকে আমরা বলতে পারি ভাগবত গীতা, কোরআন, বাইবেল, হোয়াট এভার।
যে যে ধর্মের বই বলো মনে করো না কেন, এটা হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় বই। ক্লিয়ার বন্ধুরা? আমাদের দেশের সব থেকে বড় বই। ঠিক আছে, এবার যদি আমরা যদি বলি, এবার যদি আমরা বলি যে আমাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা কি ধরনের, আমাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা কি ধরনের, আমরা যদি এবার বলি আমাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা কি ধরনের, আমাদের দেশের যে ডেমোক্রেটিক সিস্টেমটা যে রয়েছে, আমাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেমটা হচ্ছে ইট ইজ এ মিক্সড ডেমোক্রেসি। ইট ইজ এ মিক্সড ডেমোক্রেসি, বা আমরা বলতে পারি ইট ইজ এ পিপলস ডেমোক্রেসি। পিপলস ডেমোক্রেসি, তাই না? এবং অলিগ্রেসি কথার মানেটা কি? অলিগ্রেসি কথার মানেটা হচ্ছে ইট ইজ এ গ্রুপ অফ পিপল। এটা একটা হচ্ছে গ্রুপ অফ পিপল, যারা গ্রুপ অফ পিপল যারা কি করছে, যারা একটা দেশকে চালাচ্ছে, যারা একটা দেশকে চালাচ্ছে, ইট ইজ এ গ্রুপ অফ পিপল। তার মানে ছোট্ট করে, ঠিক আছে, তার মানে ছোট্ট করে। ক্লিয়ার? তার মানে কি বলেছে? a small group of people having control of a country or organization, a small group of people having control of a country or a organization। একদমই তাই হতে পারে। যদি আমি ধরে নেই সাপোজ একটা পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি 545 জন মেম্বার রয়েছে, 545 মেম্বার রয়েছে, তো টোটাল 545 জন টোটাল মেম্বারের মধ্যে 273 মেম্বার রয়েছে। সেই 273 মেম্বারের একটি স্মল গ্রুপ অফ পিপল দিয়ে 121 কোটি ভারতবর্ষের জনগণের ভাগ্য নির্ণয় হচ্ছে, তাকে আমরা কি বলতে পারি? অলিগ্রেসি। ক্লিয়ার? ইট ইজ এ গ্রুপ অফ পিপল হু ক্যান রুল অন এ কান্ট্রি অর এ অর্গানাইজেশন। ক্লিয়ার? ঠিক আছে, একদম ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম এখানে কি বলেছে। নেক্সট কি বলেছে? the subject, এই যে পলিটিক্যাল সাবজেক্টটা আমরা পড়বো, deals with the functioning of the government in the country। একদম, চলো, the subject deals with the functioning of the government in the country। কি বলেছে? এই সাবজেক্টটা কি নিয়ে ডিল করে? এই সাবজেক্টটা ডিল করে ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট। একটা দেশে, একটা দেশে যে গভর্নমেন্টের যে ফাংশনিং, গভর্নমেন্টের যে রোল। জনার্দন মাহাতো, আমাকে দেখা যাচ্ছে না ভাই, আমাকে দেখা যাবে কালকের ক্লাস থেকে দেখা যাবে, আজকের ক্লাসে দেখা যাচ্ছে না, গতিকে আমি আর টেকনিক্যাল ব্যাপারে আমি ঢুকতে যাচ্ছি না। কারণ না হলে কি হয়, তোমাদের ক্লাসটা পিছিয়ে থাকবে। ঠিক আছে? অনির্বাণ কুন্ডু ভাই, অলিগ্রেসিটা আমি লাস্টের দিকে আরেকবার বলবো, আগে ক্লাসটাকে একটু আগিয়ে নিয়ে যাই। নেক্সট কি বলেছে এখানে? উইথ দ্য ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। তাহলে দ্য সাবজেক্ট যে পলিটিটা, এটা কি নিয়ে ডিল করে? এটা ডিল করে একটা দেশে কিভাবে গভর্নিং বডি কাজ করছে, কিভাবে সেই দেশের ল এন্ড অর্ডারটা কাজ করছে, এই সবকিছু ব্যাপার নিয়ে যে কাজ করে, যে ফাংশনটাকে নিয়ে যে কাজ করে, তাকে আমরা কি বলতে পারি? ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, দ্যাট ইজ কল্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অর দ্য পলিটি। This give an understanding to the legislative, executive, judicial system। legislative সাংবিধানিক, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি সিস্টেম। এই লেজিসলেটিভ মানে কি? আমাদের রাজ্যে বিধানসভা রয়েছে, আমাদের কেন্দ্রে সংসদ রয়েছে, যেখানে আমরা সাংসদদেরকে নির্বাচন করে পাঠাই। তার মানে কি? দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ, দ্যাট ইজ কল্ড দ্য লেজিসলেটিভ সিস্টেম। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মেম্বারস রয়েছে, মিনিস্টাররা রয়েছে, এমপিসরা রয়েছে, তাই না, প্রাইম মিনিস্টার রয়েছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তারপরে সব থেকে যে ইম্পর্টেন্ট পিলারটা হচ্ছে, সেটা হচ্ছে জুডিশিয়াল, ন্যায়িক ব্যবস্থা যাকে আমরা বলতে পারি, সিস্টেম এন্ড ভেরিয়াস কনস্টিটিউশনাল অথরিটিস ইন দা কান্ট্রি। ভেরিয়াস কনস্টিটিউশনাল অথরিটিস বলতে, যেমন ধরে নাও তোমরা আজকে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করছো, তার মানে তোমরা কি, ইউ অল আর দ্য বিউরোক্রেটস, ইউ অল আর দ্য বিউরোক্রেটস। তার মানে আজকের থেকে কিছুদিন 25 বছর পরে যখন তোমরা হু ক্যান মেক লস, একদম ভাই, যখন তোমরা আজকে থেকে কিছু বছর পরে যখন তোমরা গিয়ে একজন ডাব্লিউবিসিএস অফিসার হবে, সেই সময়গুলি তোমাদেরকে কি বলা হবে? বিউরোক্রেটস। তার মানে কি, তোমরা একটা কনস্টিটিউশনাল অথরিটি, তাই না? সেরকমই কিন্তু এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা পলিটি সাবজেক্টের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। ক্লিয়ার? শুধু থুলমুল করে আমরা জেনে নিলাম, আমরা নেক্সট ক্লাস থেকে তো আমরা একদম ইন ডিটেইলসে পড়বো। ঠিক আছে? নেক্সট কি বলেছে? হাউ টু স্টাডি পলিটি ফর ডাব্লিউবিসিএস। একদম শিক্ষার হলো, চলো কি বলেছে দেখো। নেক্সট বলেছে হাউ টু স্টাডি পলিটি ফর ডাব্লিউবিসিএস।
ডাব্লিউবিসিএস এক্সামের জন্য পলিটি সাবজেক্টটাকে কিভাবে স্টাডি করবে, ক্লিয়ার? আচ্ছা, কিভাবে স্টাডি করবো স্যার, কি বলেছে দেখো, the constitution is the bible of the civil service aspirant, একদম মনে রাখবে, the constitution is the bible, আমরা বলি বাইবেল বা গীতা বা কোরআন, তুমি যেটাই ভাবো না কেন, the constitution বা ইন্ডিয়ান পলিটিক্স যে ব্যাপারটা, ইন্ডিয়ান পলিটিক্স যে সাবজেক্টটা, এটা হচ্ছে একজন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টের জন্য বাইবেল বা গীতা বা কোরআন যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। the ways to understand the Indian polity notes are stated below, কিভাবে পড়বো, this will help you to build a basic understanding to each article, ভারতবর্ষের প্রত্যেকটি অনুচ্ছেদকে বোঝার জন্য এক্সিকিউটিভ এবং বিউরোক্রেটের মধ্যে পার্থক্যটা একটু বলে দেবেন স্যার সৌভিক মন্ডল, একদম বলে দিচ্ছি। দেখো, এক্সিকিউটিভ আমরা অনেক সময় আমরা এক্সিকিউটিভ ডাব্লিউবিসিএস আমরা অফিসারদেরকেও এক্সিকিউটিভ বলি, দে আর অলসো এক্সিকিউটিভ, বাট এখানে এক্সিকিউটিভ বলতে আমরা বোঝাতে যাচ্ছি আমরা বেসিক্যালি আমাদের যে এমপি, আমাদের এমএলএ, আমাদের সিএম, আমাদের পিএম, আমাদের প্রেসিডেন্ট, দে অল আর দ্য এক্সিকিউটিভ মেম্বার, এক্সিকিউটিভ। তার সাথে সাথে bureaucracy, it is a separate thing, bureaucrats, that means the officers, clear? This will help you to build basic understanding to each article, ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদকে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য তোমাদের এই সাবজেক্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট। রিপিটেড রিডিং ইজ নেসেসারি ফর দিস পারপাস, এবং সেই পুঙ্খানুপুঙ্খভাবে যদি এই সাবজেক্টটাকে তোমাদের জানতে হয়, রিপিটেড রিডিং তোমাদের করতে হবে, সেখানে কোনো ধরনের ঘাপলার মানে কোনো ধরনের যদি আমরা বলি কোনো ধরনের তোমরা আলসি করছো, ল্যাথখোর ব্যাপার একটা চলে এসেছে তোমাদের মধ্যে, তাহলে কখনোই হবে না, খুব এলাবোরেটলি জানতে হবে। the more times you read the more you remember. পলিটি দেখো, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা এই ধরনের সাবজেক্ট, যে সাবজেক্টটা তুমি যত পড়বে তোমার ততটা জীবনে ইন্টারেস্ট তার উপরে বেড়ে যাবে, এবং তুমি ততটাই আমাদের ভারতবর্ষকে পশ্চিমবঙ্গে ততটাই ভালো করে জানতে শুরু করবে, ঠিক আছে? এবং আমি একটা কথা তোমাদেরকে আজকে বলতে পারি, তুমি তো জীবনের শেষ দিনটা দেখার একদিন আগে পর্যন্ত ইন্ডিয়ান পলিটি প্রত্যেকটা চলেছে দেখো, প্রিপেয়ার আ শর্ট নোট উইথ হাইলাইটেড কিওয়ার্ডস, ঠিক আছে স্যার? সাউন্ড ক্লিয়ার না? আমি বই এন্ড অল সবকিছু আমি বলবো ভাই, ঠিক আছে? দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মার্কেটে বইয়ের কোনো অভাব নেই, তুমি যদি লক্ষ লক্ষ টাকা ফেলো তোমার কাছে লক্ষ লক্ষ টাকার বই চলে আসবে, ঠিক আছে? সাউন্ড এখন মনে হচ্ছে ক্লিয়ার? একটু চেক করে নাও ভাই, একটু চেক করে নাও সাউন্ড ক্লিয়ার আছে? একদম একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ইসিটা একদম শেয়ার করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো নাও সাউন্ড ওকে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ওকে, ওকে চলো। তাহলে দেখো, মার্কেটে লক্ষ লক্ষ টাকার বই আছে, अवेलेबल বুকস আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের পরীক্ষার জন্য কোন বইটা ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য কোন বইটা ইম্পর্টেন্ট। দেখো, একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, ইউটিউব ক্লাসেস হোক বা মার্কেটের থেকে কোনো বই হোক বা অথেন্টিক ম্যাটেরিয়াল হোক, সঠিক ম্যাটেরিয়ালটা বেছে নেওয়া যথেষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কখনোই বলবো না যে তোমরা একটা ছোট্ট বইয়ের থেকে পড়লে কখনো কিছু শিখতে পারবে না, বা তোমরা 10টা বইয়ের থেকে পড়লে কখনো কিছু শিখতে পারবে না। প্রত্যেকটা বই নিজের নিজের ক্ষেত্রে একটা জায়গা নিয়ে রাখে, তাই না? এই বই যদি এ স্পেশাল, সেই বইয়ের ক্ষেত্রে বি স্পেশাল, সেই বইয়ের ক্ষেত্রে ডি স্পেশাল। কিন্তু কিন্তু ভাই এখানে এখানে একটা কথা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যে আমাকে একটা বা দুটো অথেন্টিক বই পড়তে হবে। সবাই বলে একটা, কিন্তু আমি বলে দিব, দেখো কোন ফ্যাকাল্টি, ইভেন আমরাও তোমাদেরকে কখনো একটা বই ফলো করে কখনো পড়াই না। তো গতিকে অ্যাজ এ তুমি একজন স্টুডেন্ট, আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি শুধুমাত্র একটা বইয়ের মধ্যে স্ট্রিক্ট হয়ে থাকো। কখনোই একটা বই 100% ইনফরমেশন দেয় না, কিন্তু একটার থেকে দুটো তার বেশি কখনো মুভ করবে না, তাহলে কি তুমি গুলিয়ে যাবে। এবার পলিটির জন্য বেস্ট বুক কি আমি বলবো, সেটা হচ্ছে আমি আমার জীবনে যেটা দিয়ে শুরু করেছিলাম, সবাই ডিডি বাসুর বইকে খুব টাফ বই বলে মনে করে, ডক্টর দুর্গাদাস বাসু ডিডি বাসুর বইকে খুব টাফ বলে মনে করে, কিন্তু আমি আমার লাইফে আমার ইন্ডিয়ান পলিটির প্রিপারেশন শুরু করেছিলাম ডিডি বাসুর বেঙ্গলি মাধ্যমে লেখা যে বইটা, বেঙ্গলি ভার্সনের যে বইটা, সেই বইটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার ইন্ডিয়ান পলিটির প্রিপারেশন। আফটার দ্যাট আমি মুভ করে গেছিলাম কোথায়, আমি মুভ করেছিলাম এম লক্ষ্মীকান্ত, যেটাকে সবসময় মাদার বুক বলা হয় ইন্ডিয়ান পলিটির, এম লক্ষ্মীকান্ত। এবার দেখো, ভারতবর্ষের
প্রায় স্টুডেন্ট, প্রায় আইএএস অ্যাসপিরেন্ট, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট অ্যামলক্সমিকান্ত তো পড়বেই। তো বন্ধুরা, গতিকে আমি বলবো যদি কেউ ডক্টর ডিডি বাসুর বইটাও যদি পড়তে চাও 100% পড়তে পারো, বাংলা ভার্সনে বই আছে, ঠিক আছে, পড়তে পারো। এবং অ্যামলক্সমিকান্ত পড়বেই ভাই, ঠিক আছে, অ্যামলক্সমিকান্ত পড়বেই, নো ডাউট অন দ্যাট, ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে দেখো, the aim should be abstracting the relevant information according to WBCS syllabus, the essence not to mastery on any topic। কোন সাবজেক্টে, এখানে একটা কথা মাথায় রাখবে, তোমরা আসছো কম্পিটিটিভ এক্সামের লাইনে প্রিপারেশন করতে, মানে WBCS এক্সামের জন্য। তোমাকে এখানে কোন সাবজেক্টে মাস্টার হওয়ার কোনো তো দরকার নেই, কোন সাবজেক্টে মাস্টার হওয়ার দরকার নেই। কি লাগবে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সেই সাবজেক্টের প্রতি তোমার কতটা গ্রিপ রয়েছে, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। সেই সাবজেক্টের প্রতি তোমার কতটা গ্রিপ রয়েছে, সেই জায়গাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলেছে, রেফার দ্য WBCS প্রিভিয়াস ইয়ার পেপারস এন্ড স্টার্ট সলভিং কোশ্চেন পেপারস। সেটা আমি তোমাদেরকে এখানে করিয়ে দিব, WBCS এর প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন পেপার আমি ডিসকাস করিয়ে দেব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে হাউ টু স্টাডি WBCS পলিটি ফর WBCS। তার মানে আমি যদি এটার থেকে একটা সারাংশ তোমাদেরকে যদি বলি বা কনক্লুশন বলি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য সিলেবাস, এবার দেখো স্যার, সিলেবাসের মধ্যে দুটো ধরনের সিলেবাস হয়, একটা হয় জাস্ট সিলেবাস আর একটা হয় ইন ডিটেইল সিলেবাস, যেটা তুমি কোথাও পাবে না, তোমাকে নিজের থেকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? ইন ডিটেইল সিলেবাস, আমাদেরকে কি করতে হবে? ইন ডিটেইল সিলেবাস জানতে হবে, ইন ডিটেইল, ঠিক আছে? আমাকে বলে দিল ডিপিএসপি, ডিপিএসপির মানেটা কি আমি জানি, ডাইরেক্টর প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তার বিষয়ে আমার বেসিক নলেজটা আছে। কিন্তু ভাই, ডিপিএসপির ভেতরে কি কি পয়েন্টস আছে যদি আমি সেটাকে এলাবোরেটলি না জানি, তাহলে পরীক্ষায় যদি ভিতর থেকে কোনো প্রশ্ন চলে আসে, তাহলে কি আমি উত্তর করতে পারবো? কখনোই পারবো না। তাহলেই তো আমার একটা 1 নম্বর মার্ক চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যথেষ্ট কনসার্ন হতে হবে আমার সাবজেক্টের সাথে, তাই না? এটাকেই বলা হয় ইন ডিটেইল সিলেবাস অ্যানালাইসিস, ক্লিয়ার? সেকেন্ডলি, তোমাকে কি জানতে হবে? সিলেবাসটা দেখার পরে তোমাকে জানতে হবে, সিলেবাসের আগেও তোমাকে জানতে হবে এক্সাম প্যাটার্ন, সেটা তো টোটাল এক্সামটার উপরেই তোমার একটা নলেজ থাকা উচিত, এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, তারপরে সিলেবাসের পরে তোমাকে জানতে হবে প্রিভিয়াস 5 ইয়ার্স কোশ্চেন পেপার। এবার তুমি সঙ্গে সঙ্গে কোশ্চেন পেপার নিয়ে বসে গেলে, তোমার কাছে কোনো নলেজ নেই, তুমি অ্যান্সার করতে পারলে না, তোমার মনটা ভেঙে যাবে। এবার তার জন্য আমি বলবো অ্যানালাইসিস কাকে বলে, কোশ্চেন পেপার সলভিং এবং কোশ্চেন পেপার অ্যানালাইসিস এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। কোশ্চেন পেপার সলভিং কাকে বলে? সলভিং মানে হচ্ছে, স্যার সাউন্ড আসছে না, এখনো কি সাউন্ড আসছে না? তোমরা একটু চেক করে নাও, আমি তো মনে হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে, একটু চেক করে নাও, ঠিক আছে? আমি সাউন্ড ক্লিয়ার, এই তো পুষ্পিতা বলছে সাউন্ড ক্লিয়ার, এখন আসছে একদম, শিক্ষার আলো বলছে সাউন্ড ক্লিয়ার। নেটওয়ার্ক ইস্যু চলছে যেহেতু, বুঝতেই পারছো চারিদিকে বৃষ্টিপাত, ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো তাহলে কোশ্চেন পেপার সলভিং এবং কোশ্চেন পেপার অ্যানালাইজ দুটোর মধ্যে কি আছে? একটা হালকা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কোশ্চেন পেপার সলভ করা মানে হচ্ছে তুমি কোশ্চেন গুলোকে ধরে ধরে একটা একটা করে সলভ করে করে যাচ্ছ, এটার মধ্যে এটা ভুল, এটা সঠিক হবে, এটা ভুল হবে, এই দুটোই রাইট হবে, এটাকে বলে সলভ। অ্যানালাইজ কাকে বলে? আমি একটা খোপ কেটে নিলাম চারটে, একটাতে লিখলাম জিওগ্রাফি, একটাতে লিখলাম ইকোনমিক্স, একটাতে লিখলাম পলিটি, একটাতে লিখলাম আমি হিস্ট্রি। এবার আমাকে দেখতে হবে, আচ্ছা তাহলে জিওগ্রাফির থেকে এবছর কয়টা প্রশ্ন এসছে? জিওগ্রাফির থেকে 2019-এ ধরে নিলাম আমি 7খানা প্রশ্ন এসছে। আচ্ছা, তাহলে 2019-এর 7খানা প্রশ্ন কোথা থেকে এসছে? দুটো প্রশ্ন এসছে পাহাড় পর্বত থেকে, একটা প্রশ্ন এসছে জঙ্গল থেকে, একটা প্রশ্ন এসছে নদ নদীর থেকে, ঠিক আছে, একটা প্রশ্ন এসছে আমার কন্টিনেন্ট বা ওয়ার্ল্ড এর কোন একটা ন্যাশনাল পার্ক নিয়ে, ক্লিয়ার? আচ্ছা, ইকোনমিক্স এর থেকে 2020-তে আমার 5টা প্রশ্ন এসছে। কি কি থেকে এসছে? আমার জিডিপি থেকে এসছে, আমার জিএনপি থেকে এসছে। এই ধরনের আমি কি করলাম, একটা ছক কাটে নিলাম। তার মানে তাহলে এটা আমার 2019-এর কোশ্চেন পেপার অ্যানালাইসিস গেল, সেমনি আমি 2020-এর কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করব, 2018-এর কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করব, 2017-এর কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করব, 2016, এই হচ্ছে আমার 5 বছর। তার মানে 2016 থেকে একদম একদম 2016 থেকে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে, ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? এইভাবে এটাকে বলা হয় কোশ্চেন পেপার অ্যানালাইসিস। তারপরে তোমার কাছে সিলেবাস ক্লিয়ার,
তোমার কাছে টপিকের কোথা থেকে এটা বেস্ট ট্রিক একদম ভাই, ঠিক আছে, একদম ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে তোমার কাছে তাহলে সিলেবাস ক্লিয়ার, কোন কোন জায়গা থেকে আমার প্রশ্নগুলি এসছে আমার কাছে সেই কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমি বসবো কি নিয়ে? একটা, এবার বসবো আমরা কি নিয়ে? এবার বসবো আমরা আমাদের কাছে ইম্পর্টেন্ট রিসোর্সেস কি কি আছে। রিসোর্সেস কি কি আছে ভাই? রিসোর্সেস তো থাকতে হবে, আদারওয়াইজ আমি কিভাবে প্রিপারেশন করব? রিসোর্সেস বলতে এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার লকডাউনের জন্য বিভিন্ন বই টই কিনতে পারছি না, খাতাও কিনতে পারছি না। তো ভাই আমি একটা কথা এখানে বলবো, ঠিক আছে, পুষ্পিতা বলছে থ্যাংক ইউ মেন্টর, থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা। আচ্ছা, একদম। এবার তাহলে দেখো, এবার তোমার কাছে আসবে রিসোর্সেস, যে দাদা আমি তাহলে রিসোর্সেসটা আমি কিভাবে করব? আমার কাছে তো লকডাউনের জন্য বই নেই, খাতা নেই। দেখো ভাই, প্রথমে একটা কথা তোমাকে বলে দিব, এম লক্ষ্মীকান্ত হোক, মাজিদ হোসেন হোক জিওগ্রাফির জন্য, ইকোনমিক্স এর জন্য রমেশ সিং হোক, আর্ট এন্ড কালচারের জন্য নিতিন সিংহানিয়া হোক, হিস্ট্রির জন্য বিপান চন্দ্র হোক, প্রত্যেকটা বই যদি আমরা দেখি ইন্টারনেটে পিডিএফ অ্যাভেলেবেল, ইন্টারনেটে পিডিএফ অ্যাভেলেবেল, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আপাতত যতক্ষণ অব্দি এই লকডাউনটা উঠে যাচ্ছে, যতক্ষণ অব্দি না কেউ ভালোভাবে মুভ করতে পারছো, এবং একটা কথা তো এটা মানতেই হবে, এই যে বইগুলির আমরা নাম বলি সব সময়, এই বইগুলি সব জায়গাতে এভেলেবেল নয়, সব জায়গাতে তুমি পাবেও না ভাই। কলকাতায় কলেজ স্ট্রিটে তুমি পেতে পারো, কিন্তু তাই বলে ঝাড়গ্রামে যে তুমি পাবে তার কোনো মানে নেই, না থাকতে পারে, অনেক জায়গাতে থাকে না, তাই না? একদম। আর্ট এন্ড কালচার ডাব্লিউবিসিএস এর সিলেবাসে পড়তে হবে ফিলিপ, পড়তে হবে, সাবজেক্ট মেনশন করা নেই, প্রশ্ন চলে আসবে। তাহলে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। এবার আমার কাছে কি রেডি হয়ে গেল? অ্যানালাইসিস রেডি হয়ে গেল, সিলেবাস রেডি হয়ে গেল, ম্যাটেরিয়াল রেডি হয়ে গেল। এবার সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে আমার লাইফে মেকিং করার টাইম টেবিল। আমার লাইফে মেকিং করতে হবে টাইম টেবিল। স্যার আমি তো শুধুমাত্র পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, আমার কাছে কোনো টাইম টেবিল নেই পড়ার। ভাই হবে না। তুমি একটা গভর্নমেন্টের অফিসার হতে যাচ্ছ, তুমি একটা গভর্নমেন্টের অফিসার হতে যাচ্ছ, ইউ হ্যাভ টু বি ভেরি ডিসিপ্লিনারি। তোমাকে খুব ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ডেডিকেশন কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তার মানে কি? দেখো ভাই, আমি কখনোই তোমাদেরকে ক্লাসে এই কথাটা বলবো না যে একজন ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে তোমাকে 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে, একদমই না। বিকেল 5টা থেকে 6টা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে ব্যস্ত, সবাইকে আসতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে, নো ডাউট অন দ্যাট। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একলা একলা পড়বে না, আমি খুব ভালো করে জানি। একদিন পড়বে, দুদিন পড়বে, তারপরে আর পড়বে না। 5টা থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমাদেরকে আসতে হবে। আবার সন্ধ্যে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টার থেকে 10টা আমাদের সাথে লাইভে থাকতে হবে ডাব্লিউবিসিএস এর ব্যাচে। তার মানে কি? তুমি পরপর 3 ঘন্টার ওখানে 1 ঘন্টা, 4 ঘন্টা তো তুমি এদিকে ইউটিউবে দিচ্ছ। আমি বলবো এর বাইরে, স্যার না সুমন আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়েছে, কিন্তু কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটাকে শুরু করে দিয়েছি, শেষ করে দিয়েছি, ঠিক আছে, একদম। এবার কি বলছে দেখো, তাহলে এখানে আমি 4 ঘন্টা তো পড়ে নিচ্ছি স্যার, এর বাইরে ভাই, এর বাইরে ইউটিউব ক্লাসেস গুলি তুমি তোমার ফ্রি টাইমে শুধুমাত্র পড়বে। তার বাইরে ইউটিউব ক্লাসের মধ্যে বেশি ঢোকার প্রয়োজন নেই, কারণ ইউটিউব করতে এসে ফেসবুকে চলে যায় কেউ কেউ, ইউটিউব করতে এসে কেউ কেউ হোয়াটসঅ্যাপে চলে যায়। ভাই তুমি দেখবে তুমি বুঝতে পারছো না তোমার জীবনের 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রত্যেকদিন সময় নষ্ট হয়ে যাচ্ছে। কোনো দরকার নেই, তোমার পারফেক্ট শিডিউল তোমার জানা আছে, ইউটিউব ক্লাস তুমি কখন করবে, পেইড ব্যাচের ক্লাস কখন করবে, বাকি সময়টা তুমি তোমার মতো করে সেট করে নাও যে আমি সকালে 3 ঘন্টা পড়বো, আমি সকালে এইভাবে তিনটে একটা বা দুটো সাবজেক্ট আমি পড়বো, আমি আবার 10টা থেকে বই নিয়ে বসবো, আমি 1টা অবধি এইভাবে বইগুলি পড়বো, দেন আমি খাবো, রেস্ট করব, দেন আমি পেইড ব্যাচের ক্লাস করব। এবং আমি বলি একটা কথা ভাই, এটা একটা দীর্ঘ সময় একটা পরিকল্পনা। এই যে এখানে কি কারেন্ট অ্যাফেয়ার্স হবে না অভিরূপ? এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা জিস্ট হবে। হয়তো বা 2 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হলো, বা প্রত্যেক সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি কিছু কিছু আভাস তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টিকুলার ক্লাস তোমাদের মেন ইউটিউব ক্লাস, ইউটিউব চ্যানেলের হবে। ইউটিউব চ্যানেলে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং দা হিন্দু নিউজপেপার অ্যানালাইসিস আসতে হবে, কারণ দা হিন্দু নিউজপেপার অ্যানালাইসিস তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমি তোমাদেরকে বলবো সবার প্রিপারেশনের ট্রিক্স আলাদা আলাদা হয়। আমি তোমাদেরকে বলে দিব তুমি এভাবে পড়ো, তার মানে যে ঠিক আছে তুমি আমার মতো করেই পড়বে তার কোনো মানে নেই। তুমি তোমার টাইম স্লটটাকে তোমার সুবিধা অনুযায়ী তুমি ঠিক করে নেবে,
কিন্তু ভাই আমি একটা আভাস দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, আমি একটা আভাস দিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার আমি বলবো প্রিপারেশন করার জন্য 7 to 8 আওয়ার্স পড়ো ভাই, মোর দেন সাফিসিয়েন্ট। আমি কখনোই বলবো না যে ভাই তোমাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা, ভাই যদি তোমার মধ্যে সেরকম কন্টিনিউয়াসলি তুমি পড়ে আসছো তুমি পড়তে পারো, কিন্তু আমি কখনোই বলবো না যে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পড়ো না। জীবনে আরো আলাদা কাজ কাম রয়েছে, সেগুলিও তোমাকে করতে হবে। যেমন ধরে নাও এরকম প্রচুর আইএস অফিসার আমি দেখেছি যারা নিজের একটা করে কাজ করতে ভালোবাসে। যেমন আমি ব্যক্তিগতভাবে একজন আইএস অফিসারকে চিনি, যিনি আইএস অফিসার, তিনি কি, তিনি রোজ একটা করে ছোট্ট মোটো হলেও একটা করে ফিল্ম দেখতে পছন্দ করেন। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি নিই, আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি আমাদের বারাক ওবামা, তিনি যথেষ্ট ব্যস্ত থাকতেন, যথেষ্ট সাকসেসফুল পার্সন, আইডিয়াল পার্সন আমরা বলতে পারি, কিন্তু তিনি কি থাকতেন, তিনি প্রত্যেকদিন রাতে একটা করে মুভি দেখতেন। কেন? কারণ সেটা তার করলে তার একটা রিল্যাক্সেশন তিনি ফিল করে। তো তোমাকেও তোমার রিল্যাক্সেশনের জন্য কিছু যদি করা উচিত তুমি মনে করছো, তোমাকে রিল্যাক্সেশনের জন্য কাজ করতে হবে, তাই না? এবার তোমাকে এভরি সানডে তুমি যা পড়াশোনা করলে, তুমি সাবজেক্ট পুরো 5 দিন, সপ্তাহে 5 দিন তুমি যা যা পড়লে, 6 দিনের দিন তুমি সেটাকে রিভিশন করো। রবিবার দিন সকালে তুমি একটা মক টেস্ট, নিজের থেকে একটা মক টেস্ট দাও, ঠিক আছে, নিজের থেকে একটা মক টেস্ট দাও, এবং বাকি দিনটা পরিবারের সাথে ফ্যামিলির সাথে একটু আনন্দ করে নাও। কারণ তোমাকে সোমবার থেকে আবার সেই একই জোশ নিয়ে তোমাকে কিন্তু পুরো মুভ করতে হবে। কিন্তু তুমি যদি ভাবো না না আমি একটা রবিবারও আমি বাদ দেবো না, ভাই বেশি দিন না, 2 সপ্তাহ 3টে সপ্তাহ পড়ার পরে 4 নম্বর সপ্তাহের দিন তোমার ব্যাটারির পাওয়ার এমনি স্লো হয়ে যাবে। ক্লিয়ার? এটা খুব প্র্যাকটিক্যাল কথা, আমি যথেষ্ট সময় দেখেছি এই জিনিসগুলি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে প্রিপারেশনের হাউ টু স্টাডি, কিভাবে তোমরা পড়াশোনা করবে তোমাদেরকে আমি বলে দিলাম। ক্লিয়ার তো? একদম একদম। প্রিপারেশন করছে হলো দারুণ, তুমি এটা করে ভালো লাগে হলো করো এটাই, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ডিটেল সিলেবাস অ্যানালাইসিস। ডিটেল একদম ভাই অর্ক, আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমার প্রিপারেশনের মডেল কিরকম, তোমাদেরকে কিভাবে পড়াবো। এটা একটা ছক, এটা 4টা উইক আছে, এটা ফার্স্ট উইক, এটা সেকেন্ড উইক, এটা থার্ড উইক, এটা ফোর্থ উইক। আমি সোম থেকে শুক্র তোমাদের ক্লাস নেওয়ার কথা, আমি সোমবার থেকে বৃহস্পতিবার থার্সডে পর্যন্ত তোমাদেরকে আমি একটা যে কোনো টপিক নিয়ে পড়াবো, আলোচনা করবো। ক্লিয়ার? আচ্ছা, ফ্রাইডের দিন তোমাদেরকে নিয়ে যা যা পড়াই তোমাদেরকে পড়িয়েছি আমি গত এই 4 দিনে, ফ্রাইডের দিন হবে রিভিশন। রিভিশন স্যাটারডেতে তোমাদের থাকবে উইকলি টেস্ট, তো মানে তোমরা টেস্ট দিবে, সানডেতে আমি চেক করব, মানডেতে তোমাদের রেজাল্ট হবে, আবার একইভাবে তোমাদের পড়াশোনা হবে। ক্লিয়ার? এইভাবে আমাদের কি থাকবে, প্রিপারেশনটা চলতে থাকবে। আমরা সিলেবাসটাকে কমপ্লিট করে উঠবো খুব অল্প দিনের মধ্যে, কোনো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সিলেবাস কমপ্লিট ভাই, শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করে দিলাম আর তোমাদেরকে লাইনে লাগিয়ে দিলাম, ওই ধরনের মেন্টালিটি নিয়ে আড্ডা 24/7 প্ল্যাটফর্মে একজনও ফ্যাকাল্টি কিন্তু এখানে নেই, যথেষ্ট ভাবে হার্ডওয়ার্ক করছে প্রত্যেকজন ফ্যাকাল্টি। ক্লিয়ার? আচ্ছা স্যার মেসেজ কি যাচ্ছে না? না যদি তো মেসেজ আসছে কোনো সমস্যা নেই, কিন্তু 400 জন স্টুডেন্টের সবার মেসেজ করা সম্ভব না। এবার আমি তোমাদেরকে সিলেবাসটা এখানে বলে দিচ্ছি। দেখো আমরা কি কি পড়বো, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব পিয়ারাম্বল, আমরা ফিচার্স অফ পিয়ারাম্বল, 42nd অ্যামেন্ডমেন্ট, সোরম সিং কমিটি, শিডিউলস, বেসিক আইডিয়া শিডিউলস এর, ঠিক আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমাদের মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, সাইলেন্ট ফিচার্স, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ আদার কনস্টিটিউশন, বেসিক আইডিয়া অ্যাবাউট আর্টিকেল, ঠিক আছে, ফেডারেল ইস্যুস, রিসেন্ট ইস্যুস, স্টেট ডিফারেন্ট কমিশন, নেক্সট হচ্ছে সিটিজেনশিপের ক্ষেত্রে বেসিক আইডিয়া অ্যাবাউট 5 to 11, ঠিক আছে, আমি একবারে পড়ে যাচ্ছি, কেউ কিন্তু মিডলে ইন্টারাপ্ট করবে না, এবং তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পিওআই, এনআরআই, ওসিআই, প্রবাসী ভারতীয়, প্রিভিলেজেস অ্যাভেলেবল মানে সিটিজেনশিপের ইস্যুগুলি, ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টারগুলি, ফান্ডামেন্টাল ডিউটির চ্যাপ্টারগুলি, ডিপিএসপির চ্যাপ্টারগুলি, নেক্সট হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে আমরা স্টাডি করব, আমরা পার্লামেন্টকে নিয়ে স্টাডি করব, আমরা স্টেটকে নিয়ে কথা বলবো, আমরা জুডিশিয়ারিকে নিয়ে আমরা পড়াশোনা করব, স্টেট গভর্নমেন্ট এক্সিকিউটিভকে নিয়ে আমরা কথা বলবো, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে নিয়ে আমরা কথা বলবো, অ্যাডমিনিস্ট্রেশন ও ইউটিকে নিয়ে আমরা কথা বলবো, আমরা স্পেশাল এরিয়াগুলিকে নিয়ে কথা বলবো, ইমার্জেন্সি প্রভিশনগুলিকে নিয়ে কথা বলবো, সেন্টার এবং স্টেটের রিলেশনকে নিয়ে আমরা পড়াশোনা করব, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমরা পড়াশোনা করব, কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ, ট্রাইব্যুনালস, নেক্সট হচ্ছে স্পেশাল প্রভিশন আমাদের এসসি এসটি গুলিকে কি কি দেওয়া হয়েছে, এবং কারেন্ট রিলেটেড ইস্যুস,
কারেন্ট রিলেটেড ইস্যুস, আমরা এগুলি পড়াশোনা করব। এবার তোমরা স্যার আপনি তো গড় করে বলে বলে চলে গেলেন, আমরা কিছু বুঝতেই পারলাম না। কে কে বুঝতে পারোনি কমেন্ট করে বলো একবার দেখি বন্ধুরা। একদম মেসেজ তো আসছে ভাই, সবার মেসেজ আসছে, ঠিক আছে, মেসেজ পাচ্ছি। বুঝতে পেরেছো সবাই? পারিনি, এই তো পারিনি, আমি স্যার সবাই চলে এসেছে, বুঝতে পারিনি স্যার। এবার সৌরভ বলছে বুঝতে পেরেছি, ঠিক আছে। দেখ, যারা যারা বুঝতে পারোনি তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, স্ক্রিনশট নিয়ে নাও, চলো স্ক্রিনশট নিয়ে নাও, চলো কোনো সমস্যা নেই। আর বাকি পিডিএফ তো তোমরা পেয়ে যাবে একটু পরে, মানে পিডিএফ তো আমি পাঠিয়ে দেবো, এই ভিডিও তোমাদের কাছে পিডিএফ চলেই যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্ক্রিনশট করে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটা লাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? সবার কাছে চলে গেল সিলেবাস। ইন ডিটেল সিলেবাস বলে এটাকে, এটাকে কি বলে? ইন ডিটেল সিলেবাস। তার মানে তোমাকে এ টু জেড তোমাকে জানতে হবে। এবার ভাই তুমি শুরু করেছো জিরো থেকে, রিমেম্বার দ্যাট, তুমি শুরু করেছো জিরো থেকে, তোমাকে পৌঁছতে হবে 100 এ, 100 তে, ঠিক আছে। এবারে 100 তে উঠতে গেলে না অনেক সময় তুমি পড়বে, 100 তে উঠতে গেছো, প্রথমে তুমি 20 তে গিয়ে পড়েছো, তারপরে তুমি 40 এ গিয়ে একবার পড়বে, তুমি একবার 60 এ গিয়ে একবার পড়বে, ঠিক আছে, তুমি ধাক্কা খাবে, ঠিক আছে। কোনো ব্যাপার না সৈকত বিশ্বাস, তুমি পেয়ে যাবে ভাই, পিডিএফটা তুমি পেয়ে যাবে। তো এইভাবে পড়তে পড়তেই কিন্তু একটা সময় গিয়ে দেখো তুমি এই চূড়ায় দাঁড়িয়ে গেছো, এই পাহাড়ের চূড়ায় তুমি দাঁড়িয়ে গেছো। আর যেদিন সেই তুমি এই পাহাড়ের চূড়ায় দাঁড়াবে, সেদিন মনে করবে তুমি একজন ডাব্লিউবিসিএস অফিসার, তার মানে তুমি ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছো ভাই। সবিক বলছে পিডিএফ কোথায় পাবো? পিডিএফ তোমাদের এই ভিডিওর লিংকে লিংকে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের আমি আমি কালকের ক্লাসে বলে দিব যে এক্স্যাক্টলি তোমাদের মেল আইডিতে হয়তো পিডিএফ গুলি চলে যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার কাছে, সবার কাছে ক্লিয়ার, তাই না? হ্যাঁ, অর্ক বলছে ব্যাটারি ডাউন হয়ে যায় ভাই, ব্যাটারি ডাউন যাতে না হয় তার জন্য কি থাকতে হবে? তার জন্য রিচার্জ থাকতে হবে, তাই না? রিচার্জটা কি? রিচার্জ মানে হচ্ছে মোটিভেশনের গান শুনতে হবে, মোটিভেশনাল ভিডিওস দেখতে হবে, কি থাকতে হবে? এবার বলবে স্যার আমরা পড়াশোনা করব না মোটিভেশনাল ভিডিও এবং গান শুনবো? ভাই আমি কিন্তু বর্তমান দিল্লিতে আছি, কিন্তু আমার রুমে একটা বড় হোম থিয়েটার আছে, ঠিক আছে। যখনই আমার এনার্জি লুজ হয় আমি হোম থিয়েটারে একদম, তোমাদের সুভাষিস স্যারও কি করে, তোমাদের সুভাষিস স্যার সকালে ঘুমের থেকে উঠে 5টার দিকে মোটিভেশনাল গান বাজিয়ে দেয়। কেন বাজিয়ে দেয়? সকাল সকাল এনার্জি বুস্ট আপ করে নেয় নিজের শরীরে। গতিকে 5 থেকে 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এই গানগুলো শুনে তুমি দেখবে তোমার শরীরে এতটা এনার্জি চলে এসছে যে তুমি একটা মারুতি গাড়িকেও এক ঘুষি দিয়ে ভেঙে ফেলবে, এতটা এনার্জি শরীরে চলে আসে। ক্লিয়ার? তো গতিকে এই এনার্জিটা আনতে হবে শরীরে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস পেতে হলে ভাই এনার্জি আনতে হবে, ঠিক আছে। আমাদের শরীরটা, আমাদের ব্রেনটা ওই শরীরের মতো, মানে আমরা স্নান করি রেগুলার, কেন করি? কারণ ওই শরীরে কোনো ধরনের নোংরা না জন্মায়, তার জন্য না। তাহলে আমাদের ব্রেনটাও সেই আমি একই জিনিস। ক্লিয়ার? দেখি আমি শ্যাম সঙ্গীত শুনি, আরে বাপরে, তুমি তো তোমার মোটিভেশনাল শোনার ব্যাপারটাই অন্যরকম। তুমি শ্যাম সঙ্গীত শুনে মোটিভেটেড হও, আচ্ছা খুবই ভালো কথা ভাই, মোটিভেশন হওয়া দেওয়ার কথা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো রেফারেন্স বুক কি কি পড়বে, চলো রেফারেন্স বুক কি কি পড়বে বন্ধুরা। দেখো, বেসিক রিডিং যদি করতে চাও, এনসিইআরটি, এনসিইআরটি ক্লাস 11 12, ঠিক আছে, ক্লাস 9 10 11 12 এর ভিডিওগুলি পড়ে নিবে, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটি সিভিল সার্ভিস এক্সামিনেশনের এম লক্ষ্মীকান্ত, অবজেক্টিভ ইন্ডিয়ান পলিটি জেনারেল স্টাডিজ এ পেপার 1 বাই এম লক্ষ্মীকান্ত, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বইটা তোমাদের প্রয়োজন নেই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সফট কপিতে তোমরা অনেক কিছু আমাদের থেকে পিডিএফ গুলি পেয়ে যাবে, সেগুলি পড়ে নেবে, ঠিক আছে। এবং আমি তো বললামই, যার কেউ কেউ যদি বাংলা দিয়ে বুঝতে চাও, ডিডি বাসুর বই আমি পড়েছিলাম, বাংলা ল্যাঙ্গুয়েজে আছে। ডিডি বাসুর বইটা পড়তে অথেন্টিক বই ভাই, ডিডি বাসু ছিলেন আমাদের চিফ জাস্টিস, তার বইটা অথেন্টিক বই, বাংলা মিডিয়ামে পাওয়া যায়, সেটাকে পড়ে নাও। এবং এম লক্ষ্মীকান্ত পড়তেই হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট রিসোর্সেস। তাহলে আশা করি আমি ইন্ডিয়ান পলিটি নিয়ে আর কোনো প্রশ্নই তোমাদের মনে নেই, আর কোনো প্রশ্ন থাকতেই পারে না, তাই না? কনফিডেন্ট হতে হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কি হতে হবে? কনফিডেন্ট হতে হবে। সন্ধ্যেবেলার ক্লাসটা কেন কেচিয়ে গেছিল ভাই বলতো? কারণ তোমাদের কমেন্টসটা বেশি করে পড়তে গিয়েছিলাম। তোমাদের কমেন্টস গুলি বেশি করে পড়তে গেলে কি হয়, ক্লাসটা থেমে থাকবে। তো গতিকে সবাই লিমিটেড কমেন্টস করবে, তোমাদের কমেন্টস গুলিকে আমি দেখেও নেব। ক্লিয়ার? এবং এবং যতটা আমি পারি সবাইকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের নাম্বারগুলি তোমরা কাকে দিয়ে দিবে, কোন নাম্বারে মেসেজ করবে, তোমাদের নাম্বারগুলি, ঠিক আছে, তোমাদের নাম্বারগুলি তোমরা সবাই মেসেজ করবে, তোমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এক তো হচ্ছে তোমরা, দেখা যাচ্ছিল না, আচ্ছা এবার দেখো, তোমরা সবাই এই নাম্বারে মেসেজ করবে 8750609944, এই নাম্বারে তোমরা মেসেজ করবে, কিন্তু রাত্রি 10টা থেকে 11টার মধ্যেই, ঠিক আছে। নামটা লিখবে ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিবে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস পেইড ব্যাচের স্টুডেন্ট, এটা একবার বলে দিবে।
এবং আমি মনে করি এই নাম্বারে মেসেজ পাঠানোর থেকেও বেশি যেটা গুড অপশন, সেটা কোথায় পাঠাবে? সেটা পাঠাবে তোমরা 9126512050 কোন নম্বরে? 912625100051 এই নাম্বারটাতে সবাই পাঠাবে। এটা বেশি ভালো নাম্বার হয়, ঠিক আছে? এটা বেশি ভালো নাম্বার। এবার অনেকেই বলতে পারছে স্যার আপনার ভাষাটা তো স্যার কিছুটা মানে একদমবারে প্রপার বাংলা মনে হচ্ছে না। কিছু কেউ কেউ আমাকে বলে কখনো কখনো ক্লাসে, ভাই আমার জন্মস্থানটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামের একদম বর্ডারে। মানে আমি আমার বাড়ির থেকে 5 মিনিট গেলে আসাম বর্ডার পেয়ে যাই, আমি আমার বাড়ির থেকে 5 মিনিট গেলে পশ্চিমবঙ্গে ঢুকে যাই। তার মানে আমার জন্ম হচ্ছে বাফার জোন। বাফার জোনে, বাফার জোনটা কি আমরা জিওগ্রাফির ক্লাসে পড়বো, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ ভাই টেক্সট করবে, সবাই টেক্সট করবে। ক্লাসটা কেমন লাগলো একটু বলো দেখি, সবাই একটু বলো দেখি ক্লাসটা কেমন লাগলো। স্যার আরেকবার নাম্বার, আরে ভাই স্ক্রিনে তো দিয়ে রেখেছি। কামাখ্যাগুড়ি নাকি স্যার? ভাই কামাখ্যাগুড়ি না, কামাখ্যাগুড়ির থেকে একটু এদিকে 12 বিশার সামনে, 12 বিশার সামনে, তাই তো? চেনো তো? দারুন দারুন স্যার, খুব দারুন স্যার, খুব ভালো লাগলো। হাউ ইজ দ্য জোশ দাদা? আরে আমার জোশ তো একদম হাই, তোমাদের জোশ কি? হাউ ইজ দ্য জোশ? পারফেক্ট, রক্স, অসম ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কালকে দেখা হচ্ছে আবার। যদি কালকে এই সুপার সাইক্লোনটা না থাকে তাহলে ক্লাস একদম টপিক অনুযায়ী শুরু হবে। আর যদি সুপার সাইক্লোনটা থেকে যায়, আমি প্রে করছি না থাকে, যদি থেকে যায় তাহলে ভাই তোমাদের প্রেজেন্ট রয়েছে কতজন এখন ক্লাসে? এখন ক্লাসে প্রেজেন্ট রয়েছে 102 জন। 102 জনের জন্য তো 50% প্রেজেন্ট। আচ্ছা ভাই 102 জনের জন্য তো 300 জনকে একদম আমরা এই করতে পারি না, কারণ তারাও তো আমাদের স্টুডেন্ট, তাই না? তারা কোনো না কোনো একটা বিপদের জন্য আজকে হয়তো আসতে পারেনি, তাই না? তো গতিকে, ঠিক আছে, যদি এই গতিকে শব্দটা নিয়ে অনেকেই খিল্লি করে আমার, ঠিক আছে, গতিকে শব্দটা অ্যাকচুয়ালি অনেকে হয়তো বুঝতে পারে, তো গতিকে মানে হচ্ছে তার জন্য আর কি, মিনিংটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা, কালকের থেকে আমরা টপিক অনুযায়ী ক্লাস শুরু করব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ভালো করে স্বপ্ন দেখে ঘুমাও। কিসের স্বপ্ন দেখবে? ডাব্লিউবিসিএস হয়ে যাওয়ার স্বপ্ন দেখবে। ডাব্লিউবিসিএস আমাদের কি, আমাদের যেটা মিশন, আমাদের মিশন কি? হাউ ইজ দ্য জোশ সোলজার্স? আমাদের মিশন কি? মিশন 2021 ডাব্লিউবিসিএস, ঠিক আছে? ডাব্লিউবিসিএস আমরা হয়েই ছাড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট নাইট ইউ অল গাইস। কালকে সন্ধ্যে, কালকে আমি টাইমটা বলে, বিকেল বেলা 5টা থেকে 6টার দিকে চলে আসবে। আচ্ছা 102 জন এখন প্রেজেন্ট আছো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমরা আসো না কেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে কেন আসো না? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করতে হবে না? ছেড়ে দিলেই তো শেষ হয়ে যাবে। ওটা কিন্তু পেডে দেওয়া হবে না কারেন্ট অ্যাফেয়ার্সটা। কারেন্ট অ্যাফেয়ার্সটা ইউটিউবে আসবে বিকেল 5টা থেকে 6টা। কালকেই 102 জনকেই প্রেজেন্ট চাই, নাহলে কিন্তু পেড বেঁচে এসে কিন্তু দেখবে আমি খবর নেব সবার। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।